আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমদ নির্যাতনের বর্ণনা দিলেন ৩ পুলিশ সদস্য। আদালতে ১৬৪ ধারায় সাক্ষ্য গ্রহণ। অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ মামলার আসামি মাহবুবুর রহমান রনি। দেশে করোনা ভাইরাসে আরও ২১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত ১.৫ সহস্রাধিক। সিলেটে একদিনে ২৯ জন করোনা আক্রান্ত শনাক্ত, একই সময়ে সুস্থ হলেন ৬৮ জন। সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি খ্যাতিমান সাংবাদিক আজিজ আহমদ সেলিমের দাফন সম্পন্ন জেলা প্রেস ক্লাবের ৩ দিনের শোক কর্মসূচি। পুলিশি হেফাজতে রায়হানের মৃত্যুর প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে দক্ষিণ সুরমা ছাত্রদলের বিক্ষোভ। ধর্ষণের বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন ও রায়হান হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ব্লাড সোলজার সোসাইটির মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার ৩ পুলিশ সদস্য সাক্ষ্য দিয়েছেন। সোমবার বিকালে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মোহাম্মদ জিহাদুর রহমান ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে ঘটনার দিন রায়হান আহমদকে কিভাবে ফাঁড়িতে নিয়ে আসা হয় এবং ভেতরে নির্যাতনের সাথে কারা জড়িত ছিলেন এ ব্যাপারে বিশদ বর্ণনা দেন তারা। সাক্ষ্য প্রদানকারীরা বলেন, বন্দরবাজার ফাঁড়ির পুলিশ সদস্য সাইফুল, দেলওয়ার ও শামীম গতকাল সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিচারক তাদের সাক্ষ্য গ্রহণ করেন। সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর পরিদর্শক মাহিদুল ইসলাম ৩ পুলিশ সদস্যকে আদালতে হাজির করেন। ওই ৩ পুলিশ সদস্য ১০ অক্টোবর দিবাগত রাতে ঘটনার সময় বন্দরবাজার ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন। গেল ১১ অক্টোবর ভোর ৬টা ৪০ মিনিটে নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে গুরুতর আহত অবস্থায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেকে এলাহি। সকাল ৭টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়। শুরুতে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে ১০,০০০ টাকার জন্য ফাঁড়িতে নির্যাতনের মৃত্যুর অভিযোগ তোলা হলে মহানগর পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে হত্যা ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা দায়ের করলে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন সহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। বরখাস্তের পর ১২ অক্টোবর থেকে গা ঢাকা দেয় এসআই আকবর। এদিকে সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি পিবিআইতে স্থানান্তর করা হয়। তদন্ত ভার পাওয়ার পর পিবিআইয়ের টিম ঘটনাস্থলে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, নগরীর কাষ্ঠগড় ও নিহতের বাড়ি পরিদর্শন করে ঘটনার আদ্যপন্ত জানতে জিজ্ঞাসাবাদ করে কয়েকজনকে। মরদেহ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তে রায়হানের শরীরে ১১১টি আঘাতের চিহ্ন পাওয়া যায়, যার মধ্যে ১৪টি ছিল গুরুতর। ২টি হাতের নখ ছিল উপড়ানো। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামি মাহবুবুর রহমান রনিকে এবার অস্ত্র মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার সকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সাইফুর রহমান ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল ২৫ সেপ্টেম্বর রাতে গণধর্ষণের ঘটনার পর এমসি কলেজ ছাত্রাবাসে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়েরকৃত মামলায় রনিকেও আসামি করা হয়। আদালত সূত্র জানায়, সোমবার মাহবুবুর রহমান রনিকে আদালতে হাজির করে ৪ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় সারা দেশে আরও ২১ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,৬৮১ জনে। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাস শনাক্তে গেল ২৪ ঘন্টায় ১১০টি পরীক্ষাগারে ১৫,১৪৭টি নমুনা সংগ্রহ ও ১৫,১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময় করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১,৬৩৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩,৯০,২০৬ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১,৭৮,৭১৪টি।
বিজ্ঞপ্তিতে বলা হয় গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1627 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 3,05,599 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 10.81% ও এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 17.91%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 78.32% ও মৃত্যুর হার 1.46%। সিলেট বিভাগে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন 29 জন আর একই সময়ে সুস্থ হয়েছেন 68 জন। গেল 24 ঘন্টায় সিলেটে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। সোমবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন 13,214 জন। এর মধ্যে সিলেট জেলায় 7,279 জন, সুনামগঞ্জে 2,380 জন, হবিগঞ্জে 1,789 ও মৌলভীবাজার জেলায় 1,766 জন। এদিকে গেল 24 ঘন্টা বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 68 জন। এর মধ্যে সিলেট জেলার 31, সুনামগঞ্জের 28, হবিগঞ্জের 1 জন ও মৌলভীবাজার জেলার 8 জন। এই 68 জনকে নিয়ে সিলেট বিভাগে করোনা মুক্ত হলেন 11,640 জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সোমবার সকাল 8টা পর্যন্ত ভর্তি ছিলেন 58 জন। এর মধ্যে সিলেটে 52 জন, সুনামগঞ্জে 2 জন, হবিগঞ্জে 3 জন ও মৌলভীবাজারের 1 জন। সিলেট বিভাগে করোনায় গেল 24 ঘন্টায় কেউ মারা যাননি, তাই বিভাগে মোট মৃতের সংখ্যা আগের মতো 225ই আছে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন 163 জন, সুনামগঞ্জে 25 জন, হবিগঞ্জে 16 জন ও মৌলভীবাজারে 21 জন। সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাহিত্যিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক আজিজ আহমদ সেলিমের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার জোহরের নামাজের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজ সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে সিলেট জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে দাফনের পর আজিজ আহমদ সেলিমের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া কর্মসূচির দ্বিতীয় দিন মঙ্গলবার বাদ জোহর ক্লাব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। 3 দিনের কর্মসূচির শেষ দিন বুধবার নগরীর রায়নগরে একটি এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হবে। গেল রবিবার রাত 8:30টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিলেট চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। নমুনা পরীক্ষায় তার কোভিড-19 পজিটিভ এসেছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী ও 3 মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহি, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিশিষ্টজনেরা। সিলেটে পুলিশ হেফাজতে রায়হানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল। সোমবার এ কর্মসূচি পালিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ, আলেক হুসাইন, আব্দুল মুজাক্কির, ফাহিম, জুবের আহমেদ, মিজানুর রহমান, মেহেদি হাসান মোহন, মোহাম্মদ জিলাল উল্লাহ ও রিফাত জামিল। 90 দিনের মধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কার্যকর ও দ্রুত রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ব্লাড সোলজার সোসাইটি। সোমবার আয়োজিত এ মানববন্ধনটির প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রিজাউল হাসান কয়েস লুদি। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তানিম মুন্নার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ও বৈশাখী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আনমার হোসেন আনু। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হুসাইন, সাধারণ সম্পাদক নুরুল আলম শাকিল, অর্থ সম্পাদক সৌরভী মণি, রক্ত বিভাগের প্রতিনিধি উসমান ইমরান আলী, সহ-প্রচার সম্পাদক হৃদয়, সাংস্কৃতিক সম্পাদক সাদিকুর রহমান ও সহ-সাংস্কৃতিক সম্পাদক রুম্মান ফেরদৌস। আমরা আড়ালে অসংখ্য দর্শন, হত্যা, রাহাজানি হয়ে যাচ্ছে, সবকিছু বিচার চাই। আপনারা সুষ্ঠুভাবে মন্ত্রণালয় পরিচালনা করুন। সামাজিক এই গ্রুপটা আমরা আজকে রাস্তায় নামতে হয়েছে, কারণ কি কারণে আমরা নামছি? রায়হান হত্যা বিচার এবং ধর্ষণের যে আইনটা প্রণয়ন করা হয়েছে, সেই আইনটা আজ এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কার্যকর হয় নাই। ধর্ষণের জন্য দ্রুততম শাস্তি কার্যকর করা হয়। অন্ততপক্ষে 90 দিনের মধ্যে ধর্ষণের শাস্তি কার্যকর করতে হবে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ টিভির রাতের সংবাদ।
এরপরে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।